আলতাপ মাহবুব রাগে ঘসঘস করতে করতে নিজের রুমের দিকে এগিয়ে যান। এই বজ্জাত ছেলে কী ভেবেছে সে বউ ছাড়া থাকতে পারবে না? অবশ্যই পারবে থাকতে। বউ ছাড়া থাকা আহামরি কোনো কষ্ট না। রুমে এসে ডোর লক না করেই লাইট অফ করে শুয়ে পড়েন। বউটা মায়া করে যদি রাতে ফিরে আসে, তাই ডোর খোলাই রাখলেন। মা ছেলের সুখ দুঃখের আলাপ করতে করতে রাত 1টা বেজে যায়। ওহির রহমানের চোখ মুখ ঘেমে ছোট হয়ে গেছে এখন। আলবি বেড থেকে নেমে একটা বালিশ হাতে নিয়ে বলে, অনেক রাত হয়ে গেছে আম্মু, ঘুমিয়ে পড়ো এখন। তুমি বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? সোফায়? সোফায় কেন? ঘুমানোর জন্য। বেড থাকতে সোফায় ঘুমাবে কেন? বেডে তুমি ঘুমাও। ঐশী রহমান কিছু সময় ছেলের মুখের দিকে তাকিয়ে থেকে বলেন, বেড তো বড় আছে, তুমিও বেডে ঘুমাও, কষ্ট করে সোফায় ঘুমাতে হবে না। সমস্যা হবে না আমার, তুমি শুয়ে পড়ো। ঘুমের ঘরে আমি প্রচুর নাড়াচাড়া করি, লাঠি যাতে লেগে যায় যদি ভুল করে। ঐশী রহমান ছেলের হাত থেকে কোলবালিশটা নিয়ে বেডের উপর রাখেন, মাঝখানে কোলবালিশটা দিয়ে বলেন, দুজনের জায়গা দুপাশে অনায়াসে হয়ে যাবে। আর যদি লাথি লাগে তাহলে লাগবে, সমস্যা নেই। আমি আরাম করে বেডে ঘুমাবো আর তুই সোফায় ঘুমাবি, এটা হয় নাকি? আলবি 2 কদম এগিয়ে এসে মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, বোঝো কিন্তু লাথি লেগে নিচে পড়ে বুড়ো বয়সে মাজার হাড় ভাঙলে আমার দোষ নেই। আমার শ্রদ্ধেয় আব্বাজান কিন্তু আমাকে দোষারোপ করতে পারবে না। আমি তার বউয়ের কোমর ভেঙে দিয়েছি। ঐশী রহমান মুচকি হেসে বলেন, ছেলে হয়ে বাপের পেছনে কেন পড়েছি সেভাবে? দেশে এসেছি পর থেকে সে বাপ হয়ে যে ছেলের পেছনে পড়েছে, যেমন বাপ তার তেমন ছেলে, কারো থেকে কেউ কম না। বাকি কথা আগামীকাল হবে, এখন ঘুমাও। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়েন ঐশী রহমান। রুমের লাইট অফ করে দিয়ে আলবি নিজেও শুয়ে পড়ে। মায়া কি করছে, ঘুমিয়ে পড়েছে নাকি জেগে আছে? মায়ার তো রাতে জেগে থাকা অভ্যাস, নিশ্চয়ই জেগে আছে। আলবি মাথা নিচু করে মায়ের দিকে তাকায়। ঐশী রহমান ডান কাত করে শুয়ে আছেন। আলবি বাম কাত হয়ে ফোনে হাত নেয়। ফোনে সাইলেন্ট মোড করে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে। মায়ার ফোন অনলাইনে দেখাচ্ছে, মেসেজ পাঠায়, মায়াপরি ঘুমিয়ে পড়েছো? একটু পরে রিপ্লাই আসে, না। কি করছো? শুয়ে শুয়ে ফেসবুক দেখছি। এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছে না। আমি আসবো? না। আসি? আসো সত্যি? না। কেন? কেন আসবে? তোমাকে ঘুম পাড়ানোর জন্য। দরকার নেই। এত পাষাণ কেন তুমি? কোথায়? এই যে বিয়ের এতগুলো বছর পরেও আমাকে তোমার কাছে ঘেঁষতে দিচ্ছ না। বিয়ের পর তো এতগুলো বছর তুমি কোথায় ছিলে চান্দু? শ্বশুরের সাথে মিলে প্রতিশোধ নিচ্ছ? না। 1 ঘন্টার জন্য আসি। 1 মিনিটের জন্য না। প্লিজ বউ, এমন করে না। আমি এমনই করব। তাহলে তুমি আসো। কোথায়? আমার রুমে। খেয়ে দিয়ে কাজ নেই? তাহলে ছাদে আসো। তুমি কোথায়? কেন? এত রাতে ছাদে যেতে বলছো কেন? ছাদে বসে আছো নাকি? ছাদে যেতে বলছি তোমাকে দেখবো তাই। ছাদে গিয়ে দেখতে হবে কেন? তাহলে রুমে আসি। দেখার জন্য রুমে আসতে হবে? তুমিও আসবে না, আমাকেও যেতে দেবে না, তাহলে দেখবো কিভাবে? ফোন আছে কি করতে? ফোন আছে কি করতে? ফোনে দেখে কি মন ভরবে মায়াপুরী? সকালে তো দেখবে আবার। সবে মাত্র 1:30 বাজে। সকাল হতে এখনও অনেক দেরি আছে। ঘুমিয়ে পড়ো, তাহলে দ্রুত সকাল হয়ে যাবে। তোমাকে ছাড়া ঘুম আসে না। মায়া ফোনের স্ক্রিনে তাকিয়ে মুচকি হাসে। অদ্ভুতভাবে আজকে ওরও ঘুম আসছে না। অন্যদিনের তুলনায় আজকে একটু বেশি আলবিকে মনে পড়ছে। বড় হওয়ার পর এমন একটা রাত পার হয়নি যে রাতে আলবিকে ভেবে ভেবে 12টা 1টা বাজেনি। প্রত্যেক রাতে আলবিকে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েন। চুপ হয়ে গেল মায়া। ঘুমাও। ঘুম আসছে না। চোখ বন্ধ করে শুয়ে থাকো। চোখ বন্ধ করে তুমি এসে ডিস্টার্ব করো। কিভাবে? পরে বলবো। এখন বললে কি সমস্যা? কোনো সমস্যা নেই। তোমার যতগুলো পিক আছে সবগুলো আমাকে দাও। এ তো পিক দিয়ে কি করবে? দেখবো। ঘুমাবো কখন তাহলে? যেদিন তোমাকে এই বুকের উপর পাবো। বদলোক। দাও না, দিচ্ছে। গ্যালারিতে যত পিক ছিল তার অর্ধেক আলবির ফোনে সেন্ড করে মায়া। আলবি নিজেও নিজের কয়েকটা পিক মায়ার ফোনে সেন্ড করে, তারপর লাস্ট মেসেজ পাঠায়, ফোন রেখে ঘুমাও এখন, গুড নাইট সোনা। মেসেজ দেখে আবার মুচকি হাসে মায়া। গুড নাইট। আলবি মায়ের পিকগুলো জুম করে দেখতে থাকে। রাতে দেরি করে ঘুমানোর কারণে ঐশী রহমানের ঘুম ভেঙে একটু দেরিতে।
জানালা দিয়ে তাকে বুঝতে পারেন বাইরে রোদ উঠে গেছে। পর্দার থাই গ্লাস ভেদ করে রোদের ঝিলিক দেখা যাচ্ছে। শোয়া থেকে উঠে ডোরের সামনে এসে দাঁড়ায়। ডোর খোলার চেষ্টা করলে বুঝতে পারেন ডোর চাবি দিয়ে লক করা। উল্টো ঘুরে ছেলের দিকে তাকান। আপনা আপনি মুখে হাসি ফুটে ওঠে। ছেলে তার বড্ড চালাক আর শিয়ানা। কাকে কিভাবে বাজ দিতে হয় খুব ভালো করে জানে। এগিয়ে এসে আলবিকে ডেকে তোলেন। আলবি শোয়া থেকে উঠে বসে, ফোনটা বুকের উপর থেকে কোলের উপর নেয়। মায়ের পিক দেখতে দেখতে ফোনে বুকের উপর রেখে ঘুমিয়েছিল। চোখ বন্ধ রেখে ঘুম জড়ানো গলায় বলে, কি হয়েছে? সকাল হয়ে গেছে। ডোর খুলে জোর করে চোখ মেলে তাকায় জানালা দিয়ে। তারপর বেড থেকে নেমে ডোর খুলে দেয়। ওহির রহমান চলে যেতে ডোর ভিজিয়ে আবার এসে শুয়ে পড়ে উপর হয়ে। দেশে আসার পর থেকে যত অনিয়মিত করছে। রাতে দেরি করে ঘুমায়, সকালে বেলা করে ঘুম থেকে ওঠে। সকালে জগিং করে না, এক্সারসাইজ করে না, খাওয়া দাওয়ার কন্ট্রোলই নেই। তেল চর্বি মশলাযুক্ত খাবার খায়। ঐশী রহমান রুমে এসে দেখেন আলতাফ মাহমুদ এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছেন। ডোর খোলা দেখে ভেবেছিলেন ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছে। বেডের কাছে এগিয়ে এসে আলতাফ মাহমুদকে ডেকে ওঠান। আলতাফ মাহমুদ শোয়া থেকে উঠে বসে চোখ বন্ধ রেখে বলেন, বদ ছেলেটা কি করছে এখন? ঘুমাচ্ছে? ছেলের কথা শুনে তুমি আমাকে ছেড়ে ছেলের কাছে চলে গেলে? আমার থেকে ছেলে বড় হয়ে গেল? কি ছোট বড় মাপ করতে শুরু করছো? উঠে ফ্রেশ হও, অফিসে যাবে না? সারা রাত ঘুমাতে পারিনি, আজকে অফিসে গেলে ঘুমিয়ে পার করতে হবে সারা দিন। ছেলের সাথে পারবে না, তাহলে লাগতে যাও কেন? কে জানতো বজ্জার ছেলেটা আমার বউকেই কেড়ে নেবে। তুমি শেখাচ্ছ, ছেলেও শিখছে। আজকে রাতে ওর রুমে যাবে না তুমি। ফালতু কথা বন্ধ করে ওঠো এখন। 7:30 বাজলে ডেকে দিও, আর একটু ঘুমাই বলে শুয়ে পড়েন আলতাফ মাহমুদ। আলবির ঘুম ভাঙে মায়ার ডাকে, তবে চোখ মেলে তাকায় না। আলবি ভাবছে স্বপ্ন দেখছে তাই চুপ করে শুয়ে আছে। এতক্ষণ ধরে ডাকছি, কথা কানে যাচ্ছে না। ঘুমিয়ে আছো, ঢং করে ধরে আছো। মায়ার কর্কশ গলার স্বর শুনে চোখ মেলে তাকায় আলবি। চোখের সামনে মায়াকে দেখে চোখ দুটো বড় বড় হয়ে যায়। অবিশ্বাস্য কণ্ঠে বলে, তুমি? কয়টা বাজে? খাবার খাওয়ার জন্য ডাকছে, ওঠো এখন। কটা বাজে? 1:30 বাজে। 1:30? শোয়া থেকে উঠে বসে আলবি, দু পা ঝুলিয়ে দেয় বেড থেকে। দু হাতে চোখ ডলে ভালোভাবে তাকায় মায়ার দিকে। মায়াকে দেখতে একদম সিদ্ধ লাগছে। মাত্র শাওয়ার নিয়ে হয়েছে বোধ হয়। তোমার জন্য সবাই অপেক্ষা করছে। কেন? তোমার সাথে খাবে তাই। তুমি অপেক্ষা করছো না? না। কেন? কারণ আমি 11টার পর খেয়েছি, এখন আর খাবো না। উঠে ফ্রেশ হয়ে নিচে আসো বলে চলে যাওয়ার জন্য ডোরের দিকে পা বাড়ায়। আলবি একটানে মায়াকে নিজের কোলের উপর বসিয়ে জড়িয়ে ধরে শক্ত করে। মায়া ছটফট করে বলে, কি করছো? ছাড়ো। কাছে আসলে শুধু পালাই পালাই। কি বলছিলাম ভুলে গেছো? হ্যাঁ, হেব্বি শয়তান তো তুমি। আজকে জানতে পারলে না? ভালো লাগে না। কেন? তুমি কাছে আসো না তাই? জড়িয়ে ধরে রেখে বলছো কাছে আসি না? আম্মুর কথা শুনে তোমাকে ডাকতে আসে ভুল হয়েছে আমার। শাশুড়ি মা তোমাকে পাঠিয়েছে? শুধু পাঠিয়েছে, আসবো না বলেছি বলে চোখ গরম করে তাকিয়েছিল। ধমকে দিয়েছে একটা। একমাত্র শাশুড়ি মা আমাকে বুঝতে পারে, আর কেউ বুঝতে পারে না। বুঝতে পারলে কি বউ কে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতো নাকি? আছি আর কয়দিন, তার মধ্যে আরও 9 দিন বউ ছাড়া থাকতে হবে। বউকে কাছে পাবই মাত্র 1 সপ্তাহ। আহারে দুঃখ। বউ হয়েও জামাইয়ের দুঃখ বোঝো না। এই দুঃখ আমি কোথায় রাখি? মায়া আলবির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে দাঁড়ায়। দ্রুত ফ্রেশ হয়ে আসো, আমি গেলাম বলে মায়া বেরিয়ে যায়। আলবি বসা থেকে উঠে ওয়াশরুমে প্রবেশ করে। সোফায় বসে মান্তাসাকে খাইয়ে দিচ্ছে মায়া। আলবি খাওয়া শেষ করে এসে মান্তাসার পাশে বসে। নাহার বেগম নিজেও এসে বসেন পাশের সোফায়। ঐশী রহমান নিজের রুমের দিকে এগিয়ে যান বিশ্রাম নেওয়ার জন্য। ওনার এখন ঘুম পাচ্ছে। মেহবুবার মেহের নিজের রুমের দিকে এগিয়ে যান। আলবিকে দেখে মান্তাসা বসা থেকে উঠে আলবির কোলে বসে খুশি হয়ে ডেকে ওঠে, ছোট আব্বু। হুম আম্মা। খাওয়া শেষ? হুম। তুমি পেছনে পড়েছো কেন আম্মা? তুমিও দ্রুত খাওয়া শেষ করো। মজা না? মজা না? না। দুদিকে মাথা নাড়িয়ে না বলে। আলবি মান্তাসাকে কোলের উপর দাঁড় করিয়ে মান্তাসার নাকের সাথে নিজের নাক ঘষে বলে, কি মজা লাগে তোমার কাছে? চকলেট? চকলেট মজা?
খুব মজা। এ তো চকলেট এনে দিলে তোমার আম্মু আমাকে মারবে। মারবে না কেন? তুমি ভালো মানুষ, আমি বড় মানুষ, তাই আমাকে মারবে না। হুম বিকেলে চকলেট এনে দেবো। এখন তোমার এই মজাদার খিচুড়ি খাওয়া শেষ করো। মজা না, মজা একটুও না। মান্তাসাকে বুকের মধ্যে চেপে ধরে হেসে ওঠে। এতক্ষণে দুজনের কথা শুনছিল মায়া। সোফার পাশে দাঁড়িয়ে সানজিদাও দুজনের কথা শুনছে। সানজিদা সোফায় বসতে বসতে বলে, মান্তাসা খাওয়া শেষ করো দ্রুত। তুমি খিচুড়ি খেতে চেয়েছো, খিচুড়ি রান্না করে দিয়েছি, এখন এত বাহানা কেন? কার না পচা লাগে? মার খাবে তাহলে? ছোট আব্বু, আম্মু বকা। আম্মু বকা দেয়? আম্মুকে বকা দেব। দাও। আলবি সানজিদার দিকে তাকায়, জোরপূর্বক চোখে মুখ কঠিন্য ভাব ফুটিয়ে বলে, ভয় পায় না আপনি? আমার আম্মাকে বকা দেন কেন? আর একবার বকা দিলে ভূতের ঘরে আটকে রাখবো। আলবির কথা শুনে মায়া আর সানজিদা ফিক করে হেসে ওঠে। মান্তাসা মা আর ফুপির মুখের দিকে তাকিয়ে আবার আলবির মুখের দিকে তাকায়। ওরা ভয় পায় না। মান্তাসার কথা শুনে দুজনের হাসি আরও বেড়ে যায়। আলবি হাসি পেলেও কষ্ট করে হাসি চেপে রাখে। গলার স্বর চড়াও করে বলে, ধমক। ওই ধমক শুনে কেউ ভয় তো পায়ই না, উল্টো হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার জোগাড়। আম্মা, এরা দুজনে ভয় পায় না আমাদের। এদের হাসি দেখে তো এখন উল্টো আমারই ভয় করছে। দুজনের উপর ভূত প্রেত ভর করেছে কিনা কে জানে। চলো আমরা এখান থেকে পালাই, না হলে দেখা যাবে দুজন আমাদের ঘাড় মটকে দিয়েছে। বলে মান্তাসাকে কোলে নিয়ে দৌড়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। মায়া আর সানজিদা হাসতে হাসতে সোফার উপরেই শুয়ে পড়ে। নাহার বেগম নিজেও হাসতে হাসতে কুটি কুটি। মায়া আক্তার এসে দুজনের সামনে দাঁড়ায়, কপাল ভরে কুঁচকে। কি হয়েছে? এভাবে হাসছো কেন দুজন? ভূত টুট ধরল নাকি? ও দাদি, কবিরাজ ডাকো। মায়া আক্তার দাদির দিকে তাকিয়ে দেখে দাদিও হাসতে হাসতে শেষ। আগের চেয়ে বেশি কপাল ভরে কুঁচকে নেয়। পাগল হয়েছ নাকি তিনজন? এভাবে হাসছো কেন পাগলের মতন? দাদি হাসি বন্ধ করে বলেন, আর একটু আগে তুই এখানে আসতি, তাহলে হাসতে হাসতে এতক্ষণ তুইও পরপারে পাড়ি যাইতি। তোর না হাসি একেবারে শুরু হলে তো বন্ধই হতে চায় না। দম বন্ধ হয়ে যায় কিন্তু তোর হাসি বন্ধ হয় না। কি হয়েছে বলো তো? পরে শুনবি, এখন চল আমার সাথে। দাদির পেছন পেছন দাদির রুমের দিকে এগিয়ে যায় মায়া আক্তার। মায়া হাসি বন্ধ করে উঠে বসে। হাতের খিচুড়ি সোফায় লেগে গেছে। খিচুড়ির বাটিটা হাতে নিয়ে রান্নাঘরে প্রবেশ করে। হাত আর বাটি ধুয়ে ছোট্ট একটা কাপড় ভেজে নিয়ে সোফায় লেগে থাকা খিচুড়ি পরিষ্কার করে। সন্ধ্যার পর বাড়ির সবাই উপস্থিত হয় ড্রয়িং রুমে। বিয়ে নিয়ে প্ল্যান হচ্ছে। আত্মীয় স্বজন ইনভাইটে করতে হবে। বিয়ের আয়োজন কমিউনিটি সেন্টারেই করতে চাইলেও এখন আবার বাড়িতে করতে চাইছে সবাই। বিয়ের কেনাকাটা করতে হবে, জুয়েলারি আগে গড়িয়ে রেখেছে ঐশী রহমান আর মেহবুবা মেহের, তাই জুয়েলারির কোনো ঝামেলা এখন যেতে হবে না। সানজিদা মায়ের দিকে তাকিয়ে বলে, মায়া বিয়ের দিন শাড়ি পরবে নাকি লেহেঙ্গা পরবে? আলবি বলে, বিয়ের দিন শাড়ি পরবে আর রিসেপশনের পার্টিতে লেহেঙ্গা। আলবির কথা শুনে সবাই ওর দিকে তাকায়। আলবি ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। ঐশী রহমান মায়ার দিকে তাকিয়ে বলেন, কী রঙের লেহেঙ্গা আর শাড়ি পরবে? মায়া আলবির দিকে তাকায়। আলবি নিজেও মায়ের দিকে তাকায়। আর বাকি সবাই তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। আলবি পুনরায় ফোনের স্ক্রিনে তাকিয়ে বলে, যে কালারে মায়াকে বেশি মানাবে সেই কালারই কিনা হবে। এখানে লাল নীল কালো সাদা কোনো ব্যাপার না। আলতাফ মাহমুদ আজ সোফায় বসে আছেন রুমে না গিয়ে। আলবিও সোফায় বসে আছে। ঐশী রহমান ডাইনিং রুমে বসে আছেন। মেহবুবা মেহের ঐশী রহমানের দিকে তাকিয়ে বলেন, এখানে বসে আছো কেন, ঘুমাবে না? হ্যাঁ, আপনি যান, আমি একটু পরে যাচ্ছি। মেহবুবা মেহের ডাইনিং রুম থেকে বেরিয়ে নিজেদের রুমের দিকে এগিয়ে যায়। যাওয়ার সময় সোফায় বসে থাকা দু বাপ ছেলের দিকে তাকান। দুজনে এভাবে বসে আছে কেন? কেউ কারোর সাথে তো কথাও বলছে না। প্রায় 10 মিনিট পর ডাইনিং রুম থেকে বেরিয়ে আসেন ঐশী রহমান। হাজবেন্ড আর ছেলে এখনও সোফায় বসে আছে। মাকে দেখেই সোফা সেরে উঠে দ্রুত গতিতে এগিয়ে যায়, মায়ের হাত চেপে ধরে আলবি। তারপর টেনে নিয়ে যেতে শুরু করে নিজের রুমের দিকে। আলতাফ মাহমুদ সোফা সেরে উঠে গিয়ে ঐশী রহমানের হাত টেনে ধরে থামিয়ে দেন। তোমার মায়ের হাত ছাড়ো আলবি। আলবির বাবার হাত থেকে মায়ের হাত ছাড়িয়ে নেয়।
এই, কে আপনি? এই বাড়িতে কিভাবে প্রবেশ করলেন? আবার অভদ্র মতন আমার মায়ের হাত টেনে ধরছেন। যান নিজের কাজে। হতভম্ব আলতাফ মাহমুদ। ঐশী রহমান মুচকি মুচকি হাসছেন হাজবেন্ডের মুখ দেখে। আস্থা আচ্ছা, জব্দ হচ্ছে লোকটা। দেশে আসার পর থেকে ছেলেটাকে অনেক কথা শুনেছে। দেখো এখন কেমন লাগে। আলবি পুনরায় ঐশী রহমানকে টেনে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, আম্মু কোথা থেকে কে এসে তোমার হাত টেনে ধরছে? তুমি কিছু বলবে না কেন? তোমার আব্বুর মুখটা দেখো একবার, কিভাবে তাকিয়ে আছে। আলবি ঘাড় ঘুরিয়ে তাকায়, তারপর দ্রুত মাকে নিয়ে নিজের রুমে চলে আসে। ডোর লক করতে করতে বলে, ওই রুমে তুমি আর যাবেই না আর? ঐশী রহমান হাসতে হাসতে বেডের উপর বসে পড়েন। আলবি নিজেও হাসতে হাসতে মায়ের পাশে বসে পড়েন। আলবি হাসতে হাসতে বলে, আমার চ্যালেঞ্জ করে আমি যে তার ছেলেই, সেটাই হয়তো ভুলে গিয়েছিল। তুমি বললে না, এই কে আপনি? তখনই তোমার আব্বুর মুখটা দেখার মতো হয়েছিল। আমার কাজ ছিল আব্বুকে হতভম্ব করা, আর সেটাই হয়েছে। কী রিয়াকশন দেবে সেটা বুঝতে পারিনি। নড়াচড়া করতেও ভুলে গেছে বোধহয়। ছেলে হয়ে বাপকে চিনতে পারোনি, আবার অভদ্র বলছো? বেচারা আর কি রিয়াকশন দেখাবে। আলতাফ মাহমুদ এখনও আগের মতো দাঁড়িয়ে আছেন। বইয়ের হাত ধরে বলে, শেষ পর্যন্ত অভদ্র হয়ে গেলেন? বইয়ের হাত ধরলে যদি অভদ্র হয়, তাহলে অন্যায় হাত ধরলে কি হবে? ঘুরে দাঁড়িয়ে সোফায় এসে বসেন আবার। এখনও ছেলের বলা কথাগুলো কানে বাজছে। ছেলে হয়ে বাপকে বলল, এ কে আপনি? এত এত টাকা পয়সা খরচ করে এ কেমন ছেলেকে বড় করলেন তিনি? বাপের কাছ থেকে মাকে কেড়ে নেয়। বাপকে বলে, এই কে আপনি? আবার বলে কিনা অভদ্র, তিনি অভদ্র? বজ্জাত ছেলে। সেন্টার টেবিলের উপর রাখা পানির গ্লাস হাতে নিয়ে ডক করে পানি খেয়ে নিজের রুমের দিকে এগিয়ে আসেন। আজকে রাতেও ঘুমাবে না। এর প্রতিশোধ তো তিনিও নেবেনই। ছাড়বেন না এই বদ ছেলেকে। পাই টু পাই হিসাব করে প্রতিশোধ নেবেন। সকালের নাস্তা সেরে বাড়ির বড়রা বাদে বাকি 5 জন তৈরি হচ্ছে শপিং মলে যাওয়ার জন্য। যতটা সম্ভব আজকেই শপিং করে নিয়ে আসবে। আলবি তৈরি হয়ে মায়ার রুমে আসে। মায়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাব বাঁধছে। হয়েছে তোমার? মায়া ঘাড় ঘুরিয়ে আলবির দিকে তাকায়। আর একটু, মুখ ঢেকে যাবে কিন্তু। হ্যাঁ, ঢেকে যাব। হিজাব বাঁধা শেষ হতেই আলবি মায়ের পেছনে এসে দাঁড়ায়। মায়াকে নিজের বুকের সাথে ঠেকিয়ে ফোন আনলক করে হাসি দিয়ে ফোনের স্ক্রিনে তাকায়। মায়া ঘাড় ঘুরিয়ে মুখ তুলে আলবির মুখের দিকে তাকায়। আলবি নিজেও মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। মুহূর্তটা ক্যামেরাবন্দি করে আলবি, তারপর ফোনের স্ক্রিনে তাকায়। চোখ দুটো বড় বড় করে বলে, ওয়াও, দেখো কত সুন্দর হয়েছে পিকটা। মায়া ফোনের স্ক্রিনে তাকায়। আসলেই অনেক সুন্দর হয়েছে পিকটা। একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। দুজনের ঠোঁটের হাসি আছে। এবার ফোনের দিকে তাকাও। এ তো পিক তুলতে হবে কেন? আমাদের দুজনের একসাথে কোনো পিক আছে? বেশি কথা না বলে আমি যা বলছি তা করো। আছে তো, কোথায়? ফটো অ্যালবামে। ওই ন্যাংটাকালের পিক? ফিক করে হেসে ওঠে মায়া। কোনো রকমে হাসি চেপে বলে, ওগুলো ন্যাংটাকালের পিক তো? অ্যালবামে তো কারো ড্রেস ছেঁড়া পিক দেখলাম আজ অবধি। তোমার মাইন্ড এত খারাপ কেন? ন্যাংটাকালের পিক বলে কি ন্যাংটাই থাকতে হবে? থাকতে হবে না। আলবি বাম হাতে মায়ার মাথা ধরে দ্রুত গতিতে মায়ের ওষ্ঠ জোড়ায় আলতো চুমু খায়। বেশি কথা না বলে সামনের দিকে তাকাও। তুমি কিন্তু নিজের কথা রাখছো না। আমি নিজের মুখ দিয়ে একবারও বলিনি আমি আমার বইয়ের কাছ থেকে দূরে থাকবো বা আদর্শ করব না। যারা এমন কথা বলেছে এটা তাদের ব্যাপার, আমার না। পোল্ট্রিবাজ লোক একটা। সে তুমি যাই বলো। মায়া কথা না বলে আলবির কথা মতো সামনের দিকে তাকায় হাসি মুখে। পিক তোলা শেষ করে কটমট করে তাকিয়ে বলে,